প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে হেড ইনজুরি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান 1958 সালের জানুয়ারিতে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার অনুষ্ঠানে। স্বাগত। হেড ইনজুরি বা মাথায় আঘাত সাধারণত কোন কোন কারণে হেড ইনজুরি হয়ে থাকে? হেড ইনজুরির অন্যতম প্রধান কারণ হলো যে আমাদের দেশে সাধারণত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ। এছাড়াও সাধারণত স্পোর্টিং ইনজুরি, স্পোর্টসের সময় যেটা ইনজুরি হয়, ডোমেস্টিক ইনজুরি অথবা ফল ফ্রম হাইট, উপর থেকে কিছু পড়ে যাওয়া বা গাছ ভেঙে যাওয়া বা ছাদের উপর থেকে কিছু পড়ে যাওয়া বা ছাদ ভেঙে পড়া, এই ধরনের সমস্যা থেকে হতে পারে। অথবা ইনজুরি যেমন মেইনলি অ্যাসল্ট, মারামারি থেকে হতে পারে। গানশট ইনজুরি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ। এই ধরনের কারণের জন্য হেড ইনজুরিগুলি হয়। সাধারণত আপনাদের কাছে যখন এই ধরনের পেশেন্ট আসে বা হেড ইনজুরি নিয়ে আসছে, কোন সমস্যা বা মাথার ঠিক কোন জায়গাটা সমস্যাটা বেশি আসে বা কোথায় ইনজুরিটা বেশি আঘাতপ্রাপ্ত হয় বেশি, এবং আপনারা সেটি ম্যানেজ করেন কিভাবে? হেড ইনজুরি প্রথমে মাথায় আঘাতের প্রধানতম জায়গা হলো সাধারণত মাথার যে কোনো জায়গায় আঘাত লাগতে পারে, তবে সাধারণত দেখা যায় যে ফ্রন্টাল রিজন, সামনের দিকে এবং সাইড, সাধারণত আঘাত পেলে মানুষ সামনে প্রথমে ফ্রন্টাল রিজনে হয় অথবা টেম্পোরাল রিজনে সবচেয়ে কমন হয়। তবে অন্যান্য রিজন হতে পারে, প্যারাইটাল বা অক্সিপিটাল রিজনও হতে পারে, তবে সাধারণত ফ্রন্টাল এবং টেম্পোরাল রিজনটা মোস্ট কমনলি এফেক্টেড হয়। একটু জানতে চাইবো, যখন মাথায় আঘাতপ্রাপ্ত হয়, আপনি যেটি বলছিলেন যে হয়তো পড়ে গেল বা ছাদ থেকে পড়ে গেল, তাৎক্ষণিকভাবে আসলে করণীয় কি সেটি একটু জানতে চাচ্ছিলাম। প্রাথমিক অবস্থায় ইনজুরি হওয়ার পরপরই পেশেন্টটাকে যে ইনজুরি আঘাতপ্রাপ্ত হলো তাকে একটা সমান জায়গার মধ্যে শোয়ে দেওয়া উচিত প্রথমে। তারপরে তার রেসপিরেশন, মানে তার শ্বাস প্রশ্বাস, তারপরে তার মাথার পজিশন, ঘাড়ের পজিশন, এই পজিশনগুলি ঠিক রাখতে হয়। সাধারণত ল্যাটারাল পজিশন মানে কাত করে রাখলে সাধারণত দেখা যায় যে যদি হেড ইনজুরি পরে অজ্ঞান হয়ে যায় বা বমি যদি করে, তাহলে যদি কাত করে থাকে তাহলে বমিটা বের হয়ে যেতে পারে। এই জন্য প্রাথমিক অবস্থায় যদি আমরা শ্বাসনালীকে ক্লিয়ার করতে পারি তাহলে দেখা যায় যে প্রাথমিক ধাক্কাটা সামাল দেওয়া সম্ভব হয়। তার পরবর্তী পর্যায়ে হাসপাতালে ট্রান্সপোর্টেশন যদি লাগে তাহলে হাসপাতালে নিয়ে গেলে, যে হাসপাতাল নিকটস্থ হাসপাতালে গেলে চিকিৎসক দেখে তাকে হেড ইনজুরি অ্যাসেস করতে পারে যে কী ধরনের ইনজুরিটা হলো এবং অ্যাকর্ডিংলি তাকে সেই ট্রিটমেন্ট দিতে পারে। অথবা সেখানে যদি সম্ভব না হয় প্রাথমিক চিকিৎসার পরে, তাহলে যে উপযুক্ত হাসপাতাল যেখানে আছে, যেখানে আমরা বলি টার্সিয়ারি কেয়ার হাসপাতাল, সেখানে রেফার করলে, সেখানে নিউরোসার্জারি ডিপার্টমেন্ট থাকলে বা যেখানে আছে সেখানে রেফার করলে তখন চিকিৎসাগুলি ভালো হয়। আচ্ছা, কি ধরনের অ্যাসেস আপনি বলছেন যে অ্যাসেস করে কিভাবে, সেটি কিভাবে আপনারা বের করেন যে কি ধরনের? আমরা সাধারণত হেড ইনজুরি পরে আমরা পেশেন্টকে আমরা দেখি যে তার অজ্ঞানের অবস্থা, এটাকে বলে গ্লাসগো কমা স্কেল। আমরা প্রথমে তাকে অজ্ঞানের মাত্রাটা নির্ধারণ করার চেষ্টা করি। যদি অজ্ঞান থাকে তাহলে অজ্ঞানের মাত্রা থাকে, এটা সাধারণত আমরা বলি যে গ্লাসগো কমা স্কেল একটা স্কেলিং সিস্টেম, যেখানে অজ্ঞানের মাত্রা সাধারণত 3 থেকে 15 পর্যন্ত হয়। 15 হলে স্বাভাবিক, আমরা যে জীবন যারা আছি তাদের 15 হয়, কিন্তু যারা খারাপের দিকে চলে যায় তারা আস্তে আস্তে স্কেল কমতে থাকে, 15 থেকে 14, 13, 12 এরকম। 3 হলে সবচেয়ে খারাপ গ্রেড। তো এই জন্য এই গ্রেডিং করে আমরা অ্যাসেস করতে চাই যে কিভাবে কি তার রোগীর অবস্থাটা কীরকম, তার কি অতিমাত্রায় মানে মাইল্ড ইনজুরি নাকি মডারেট ইনজুরি না সিভিয়ার ইনজুরি। অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি আমরা তার ট্রিটমেন্ট দিয়ে থাকি। আচ্ছা, তো কি ধরনের আপনাদের ম্যানেজমেন্ট কি থাকে, এবং আপনি বলছিলেন যে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, তো সেটি নিরূপণ করার পরে আপনাদের চিকিৎসাটা কিভাবে নির্ধারণ করেন? নিরূপণ এবং চিকিৎসা একই সঙ্গে চলতে থাকে, কারণ হেড ইনজুরি পেশেন্ট সাধারণত অ্যাক্সিডেন্ট নিয়ে যখন আসে তখন তো বেশ খারাপ অবস্থায় আসে অনেকেই। তখন আমরা ওই সাইড বাই সাইড পেশেন্টকে এক্সামিন করি এবং অ্যাট দ্য সেম টাইম তার ট্রিটমেন্টও করতে হয়। ট্রিটমেন্ট শুরুতেই প্রথমে আমরা যদি দেখি যে পেশেন্ট অজ্ঞান আছে, তাহলে আমরা একটা আইভি ফ্লুইড মানে স্যালাইন স্টার্ট করি এবং তাকে তার অজ্ঞানের মাত্রা নির্ণয় করার পরে তার রেসপিরেটরি প্যাটার্নটা দেখি। যদি কোনো শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্টর কারণ যদি উদ্ভাবন করা যায় তাহলে সেটা নিরূপণ করার চেষ্টা করি। প্লাস
অ্যাসেসমেন্ট করে আমরা সাধারণত ফ্লুইড স্টার্ট করার পরে আমরা অ্যাজ এ হোল পেশেন্টটাকে এক্সামিন করি। কারণ একটা হেড ইঞ্জুরি পেশেন্ট যখন আসে বা অ্যাক্সিডেন্টের পেশেন্ট যখন আসে তখন শুধু যে মাথায় আঘাতপ্রাপ্ত হয় তা কিন্তু না, তার শরীরে অন্য অন্য জায়গায় আঘাত পেতে পারে, যেমন ঘাড়ে ইঞ্জুরি হতে পারে, লিম্বস ইঞ্জুরি হতে পারে, অ্যাবডোমিনাল ইঞ্জুরি, থোরাসিক ইঞ্জুরি হতে পারে। এই সমস্ত জায়গায় আমরা এক্স্যাক্টলি আমরা দেখে নিরূপণ করার চেষ্টা করি যে কোন কোন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে এবং সেই অনুযায়ী আমরা অ্যাকর্ডিং টু দ্য সাইট আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। একজন হেড ইনজুরির পেশেন্ট যখন আপনাদের কাছে আসলো, তো চিকিৎসার কোন পর্যায়ে আপনারা সার্জারির ডিসিশন নেন এবং মেডিকেশনের সাথে সাথে সার্জারিটা আসলে কখন জরুরি হয়ে যায়? হ্যাঁ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে আমরা পেশেন্টের যখন ট্রিটমেন্ট করতে থাকি অ্যাট দ্য সেম টাইম আমরা অ্যাসেস করতে থাকি যে কোন পেশেন্টগুলি অপারেশনের পর্যায়ে লাগতে পারে। যেমন আমি যে বলতে চাচ্ছিলাম যে পেশেন্ট যদি দেখি যে আমরা পেশেন্টের একটা দিক নড়াচড়া করতেছে না বা একদিকে প্যারালাইজড হয়ে গেছে অথবা চোখের মনিটা বড় হয়ে গেছে অথবা আঘাত এত বেশি যে তার র্যাপিডলি এটা ডিটোরিয়েট করতেছে, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত আমরা ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশন করে আমরা সাধারণত সিটি স্ক্যান, তখন প্রাইমারি ইনভেস্টিগেশন, সিটি স্ক্যান যদি দেখা যায় যে তার মাথা একদিকে রক্তক্ষরণ হয়েছে অথবা হাড্ডি ভেঙে গেছে অথবা রক্তক্ষরণের পরিমাণ অনেক বেশি, তখন আমরা অপারেশন ডিসিশন নিই। ট্রিটমেন্টের সাথে সাথে মেডিকেল ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে অপারেশন প্রিপারেশন নিয়ে আমরা অপারেশন করি পেশেন্ট। ঝুঁকিপূর্ণ কি তখন কি ঝুঁকিপূর্ণ তালিকায় পড়ে যায় আপনার সেই পেশেন্টটি? হ্যাঁ, যখন অপারেশন পর্যায়ে যখন প্রয়োজন হয় তখন সাধারণত ঝুঁকি একটু বেড়ে যায়, কারণ যে পেশেন্টগুলো অপারেশন লাগতেছে না তাদের একরকম ঝুঁকি থাকে, আর যে পেশেন্ট অপারেশন লাগতেছে সেই পেশেন্টের ঝুঁকি একটু বেড়ে যায়। তবে সাধারণত দেখা যায় যে হেড ইঞ্জুরি পরে অত ঘাবড়ানোর কিছু নয়, বেশিরভাগ ক্ষেত্রেই যে ইঞ্জুরিগুলি হয় সেগুলি কিন্তু অপারেশন করলে ভালো হয় এবং তাদের নর্মাল লাইফে ফিরে আসার সম্ভাবনা থাকে। তার মানে যে ব্রেইনের কোনো ইনজুরির কারণে যখন প্যারালাইসিস হয়ে যায় বা কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে কি সেই প্যারালাইসিসটা কি আবার আগের অবস্থায় চলে আসে? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আঘাতের জনিত কারণে যে প্যারালাইসিসটা হয় সেটা যদি আমরা সেই আঘাত যদি অপারেশন করে আমরা রিমুভ করতে পারি তাহলে পরবর্তী পর্যায়ে কিছু ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন করে সাধারণত অলমোস্ট নরমাল লাইফে ফিরে আসতে পারে কেউ। সেক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশনের ভূমিকা কতখানি এবং সেটি কতদিন ধরে, কোন পর্যায়ে আপনারা দেওয়ার পরামর্শ দেন? হ্যাঁ, ধরেন যে একটা পেশেন্ট আঘাতপ্রাপ্ত হলো এবং তার ব্রেনের একটা পার্ট ইনজুরি হলো, ইনজুরি হওয়ার পরে ব্রেন তো ড্যামেজ হলো, ড্যামেজ হওয়ার জন্য আমরা অপারেশন করে হয়তো রিমুভ করলাম সেই পার্টটা এবং যে রক্তক্ষরণ হলো বা হাড্ডি যে কোনাটা ঢুকলো সেটা আমরা বের করলাম, তার পরিবর্তে ব্রেনের যে ক্ষত তৈরি হলো সেটা সাধারণত দেখা যায় যে আস্তে আস্তে ফিজিওথেরাপিগুলো ইমপ্রুভ করে। তবে এটা মাত্রা নির্ভর করে যা কতটুকু ড্যামেজ হয়েছে। যদি অল্প ড্যামেজ হয় তাহলে সাধারণত দেখা যায় যে সপ্তাহখানিক বা 15 দিন বা 20 দিন বা মাসখানিকের মতো ফিজিওথেরাপি করলে অলমোস্ট রিকভারি করে যায়। আর যার ক্ষত অনেক বেশি তার হয়তো একটু সময় বেশি লাগে, সে হয়তো একদম 100% রিকভারি হয় না, তবে অলমোস্ট চলাফেরা করতে মতন অবস্থায় চলে আসতে পারে। আচ্ছা, পরামর্শ কি থাকবে আপনাদের যাতে করে রোগীরা এই ঝুঁকির হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে? সেক্ষেত্রে পরামর্শ কি থাকবে আপনাদের? সবচেয়ে বড় পরামর্শ হলো যে হেড ইনজুরি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। প্রিভেনশনের অনেকগুলি মাত্রা আছে, যেমন আমরা মোটরসাইকেল চালাই, যারা মোটরসাইকেল চালান তাদের হেলমেট ইউজ করতে হবে এবং যারা গাড়ি চালান তাদের গাড়িতে সিট বেল্ট ব্যবহার করতে হবে এবং ড্রাইভিং যে নিয়ম কানুনগুলি সেগুলি মানতে হবে এবং লিমিটেশনগুলি বুঝতে হবে এবং হেড ইনজুরি হলে সঙ্গে সঙ্গে একটা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে যাতে পরবর্তী ইনজুরি যাতে প্রিভেন্ট করা যায়। এই সমস্ত কিছু প্রিকশন নিলে এবং ট্রাফিক আইন, বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট হলো ট্রাফিক আইনের দিকে যদি আমরা শ্রদ্ধাশীল হই তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে হেড ইনজুরি প্রিভেন্ট করা সম্ভব। আর মারামারি যেটা হচ্ছে সেটা তো আমাদের সোশ্যাল একটা প্রবলেম, সেটা মারামারি যাতে কম হয় বা যে ঝুঁকিপূর্ণ জায়গায় এটা অ্যাভয়েড করা, নিজেদের সহিংসতা বা এই মনোভাবটা আর কি পরিহার করতে হবে। একটু জানতে চাইবো শিশুদের ক্ষেত্রে, আমরা দেখি যে অনেক সময় শিশুরা খেলতে গিয়ে বা উপর থেকে হয়তো কোনো জায়গা থেকে পড়ে গেল, তো তখন কোন কোন লক্ষণগুলো আসলে দেখলে বাবা মায়েরা তাৎক্ষণিকভাবে ডাক্তারের কাছে বা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটি অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ শিশুরা অনেক সময় খেলতে যেয়ে বা বিভিন্ন সময় আঘাতপ্রাপ্ত হয়। তবে যদি দেখা যায় যে শিশু আঘাতপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে যদি অজ্ঞান না হয়ে যায়, জ্ঞান যদি থাকে এবং সে যদি বমি না করে, ঘন্টা খানিকের মধ্যে যদি বমি না করে, তাহলে অত ভয় পাওয়ার মতো তেমন কিছু না। তবে যদি দেখা যায় যে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে ঘন্টা খানিকের মধ্যে তার আবার বমি শুরু হলো অথবা অজ্ঞান হয়ে গেল বা খিঁচুনি হলো, এরকম যদি সমস্যা দেখা যায় তবে সাধারণত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তখন বাসায় বসে না থেকে ডাক্তারের কাছাকাছি যে কোনো ভালো একজন ডাক্তারের কাছে অথবা হাসপাতালে গেলে সাধারণত দেখা যায় যে এই সমস্ত চিকিৎসা করলে বাচ্চাগুলি ভালো হয়ে যায়। স্যার, অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হেড ইনজুরি বা মাথায় আঘাতপ্রাপ্ত হলে কি করণীয় বা প্রতিরোধের কি কি উপায় রয়েছে সেই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ শুনলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো কেটলবেল যে এক্সারসাইজটা, এটাকে আমরা ফোকাস করবো হচ্ছে পেক্টোরাল মাসলকে, মানে চেস্টের মাসলটাকে। অন্যান্য যে চেস্টের যে এক্সারসাইজগুলো থাকে সেগুলোতে যে পরিমাণ ইনজুরি হওয়ার চান্স থাকে, কারণ রেঞ্জ অফ মোশন বেশি থাকে, কেটলবেলে সেই পরিমাণ এইটা মানে ইনজুরি হওয়ার এইটা নেই, মানে চান্সটা নেই, কারণ রেঞ্জ অফ মোশনটা কিছুটা কম থাকে। কিন্তু কেটলবেলের কাজটা অন্যভাবে হয়, এটা রেঞ্জ অফ মোশন বাড়িয়ে হয় না, এটা হচ্ছে স্ট্যাবিলাইজার মাসলটাকে অ্যাক্টিভ করে হয়। কারণ কেটলবেলটাকে এক হাত থেকে আরেক হাতে নিতে গেলে যে স্ট্যাবিলাইজার মাসলগুলো অ্যাক্টিভ করতে হয়, এতে যে জিনিসটা হয় আপনার চেস্টের সাথে অন্য যে মাসলগুলো থাকে সেই জিনিসটা ইনভলভ হয়। তবে একটা জিনিস বলে রাখি যে কেটলবেলে আপনার ডেফিনেশনের যে জিনিসটা বেশি ফোকাস করে সেটা হচ্ছে ম্যাস বিল্ডিং এবং মাসল স্ট্রেংথ, মানে আপনার স্ট্রেংথটাকে বেশি বাড়বে, এই জন্য মানে রেঞ্জ অফ মোশনটা ওই পরিমাণ হচ্ছে না চেস্টে। কিন্তু যে জিনিসটা হবে আপনার স্ট্রেংথটা বাড়বে এবং ম্যাসটা বাড়বে। এখন দেখুন যে আমরা কীভাবে চেস্টের এক্সারসাইজটা করছি। ওকে, গো। ওকে, কেটলবেলের যে জিনিসটা যখন যে জিনিসটা করছে যে দেখেন, ওকে, গো এগেইন, মানে নর্মাল যে আমরা বেঞ্চ প্রেস মারছি সেই মোশনটাই থাকবে, কিন্তু এখানে যেটা হবে যখন উপরে যখন উঠে যাবে তখন মাঝ বরাবর চলে যাবে হাতটা, ব্যাস মাঝ বরাবর চলে। তার মানে কি সে ম্যানুয়ালি তার পেক্টোরাল মাসলটাকে ভিতর দিকে মুভ করাচ্ছে। ওকে, এটা করার পরে আর এক হাতে করবে, গো ফর another arm, yes, go again, yes, ওকে, মাঝ বরাবর। ওকে, এরপরে যে জিনিসটা করবে সে অল্টারনেটিভ ভাবে করবে, গো, yes, go, yes, again, yes, again, yes, again। এই চেঞ্জিং যে ট্রানজিশন পিরিয়ডটা, দিস ইজ ভেরি রিস্কি, এটা একটু আপনি সাবধানে করতে হবে, কারণ যদি কোনো মানে স্লিপ হয়, মানে যে অ্যাক্সিডেন্ট ইজ ভেরি সিভিয়ার। ওকে, রাখো। ওকে, এখন যে জিনিসটা করবো আমরা, যে নর্মাল যে প্রিন্সিপালস অফ কেটলবেল যে প্রিন্সিপালস, সেটা আমরা ফলো করবো। প্রিন্সিপালসটা কি? প্রথমে যখন আমরা এক হাতে করছি আমরা করবো 5, তারপরে 5-5, এরপরে 4-4, 3-3, 2-2, 1-1। এরপরে কী করবো, অ্যাট এ টাইম 20টা করবো সিঙ্গেল, মানে অল্টারনেটিভলি করে করবো। এবং এটা করার পরে যদি দেখা যায় যে আরও আছে, টাইম আছে, আমরা আবার সেম জিনিসটাই রিপিট করবো নন স্টপ, এবং একটানা করবো 2 মিনিট। এবং এই খেয়াল করবো 2 মিনিট করার পরে কেটলবেল ট্রেনিংয়ের সময়, নট 30 সেকেন্ড রেস্ট, কেটলবেল ট্রেনিংয়ের সময় 2 মিনিট পরে 1 মিনিট পর্যন্ত আমরা রেস্ট দেবো, যাতে পরবর্তী এক্সারসাইজের জন্য আমরা আবার রেডি হয়ে যাই। প্রিয় দর্শক, পেঁপে আমাদের সবার অত্যন্ত পছন্দের একটি খাবার। কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে পেঁপের মধ্যে, চলুন জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকেই। পর্যাপ্ত রসালো ও আঁশ সমৃদ্ধ একটি ফল সবজি হচ্ছে পেঁপে, যা আপনি কাঁচা বা পাকা দুই অবস্থাতেই খেতে পারেন। তবে দর্শক, পাকা অবস্থায় ব্লেন্ড করে বাচ্চাকে দেওয়ার চাইতে যদি আপনি টুকরো করে বাচ্চাকে দিয়ে থাকেন, বাচ্চা যদি সেটা চিবিয়ে খায়, তাহলে পেঁপের খাদ্য আঁশটা সম্পূর্ণরূপে শরীরে কাজ করবে। পেঁপে একটি লো ক্যালোরি ডায়েট বা লো ক্যালোরি ফ্রুট, এবং এতে শরীরের জন্য প্রয়োজনীয় ফাইটোনিউট্রিয়েন্ট, মিনারেলস, ভিটামিন খুব পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কখনো কখনো দেখা যায় একটি পেঁপেতে বা নির্দিষ্ট পরিমাণ পেঁপেতে একটি কমলা বা একটি লেবুর চাইতেও বেশি পরিমাণে ভিটামিন সি থেকে থাকে। পেঁপে ভিটামিন এর ভালো উৎস, এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, যেমন ফলিক অ্যাসিড, নায়াসিন, থায়ামিন, রিবোফ্লাভিন, যেগুলো শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য খুব প্রয়োজনীয়। এছাড়া আছে বিভিন্ন ধরনের মিনারেলস, যেমন পটাশিয়াম শরীরের ফ্লুইড ইমব্যালেন্সকে ব্যালেন্স করে এবং এর পাশাপাশি রক্তের উচ্চ রক্তচাপ বা হার্ট রেট এর কন্ট্রোল করে, নিয়ন্ত্রণে রাখে এবং কনস্টিপেশন প্রতিরোধ করে। দর্শক, যাদের কিডনি সমস্যা আছে বা কিডনি রোগে ভুগছেন, তাদের জন্য একটি নিরাপদ ফল হচ্ছে পেঁপে। নির্দিষ্ট মাত্রায় প্রতিদিন পেঁপে ভক্ষণেও কিডনি পেশেন্টরা ভালো থাকবেন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। সকালের চেয়ে বিকালে ব্যায়াম ভালো, তবে সকালে ব্যায়াম করার পূর্বে অবশ্যই ওয়ার্ম আপ করে নিতে হবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে,
যখন এই পিউবার্টি মেনোরেজিয়াটা হয় বা এই যে বয়ঃসন্ধিকালীন সময় একটা, এটাকে আমাদের জানতে হবে, মাকেও একটু আমাদের বলতে হবে যে এটা হয় হরমোনাল ইমব্যালেন্স থাকে কিছুটা, যখন এটাকে পিটুইটারি ওভারিয়ান এটা এক্সিস একটা আছে, সেই এক্সিসের উপরে হরমোন কাজ করে তার পিরিয়ডটা হয়। এটা যখন তার নতুন স্টার্ট হয়, তো এই যে ডেভেলপমেন্টাল যে এটা, তখন ওইটা হয়তো অনেক সময় পুরোপুরি ডেভেলপড হতে একটু সময় লাগে। তার মধ্যে হরমোনের এটা আধিক্য দেখা দিলে এস্ট্রোজেন, প্রজেস্টেরন বা তখন এটা হতে পারে। কাজেই তাকে আমরা অ্যাসুরেন্স করতে পারি যে এটা ঠিক হয়ে যাবে। এবং যদি তার হেভি ব্লিডিং হয়, তখন তাকে আমরা কিছু মেডিকেশন দিতে পারি, প্রজেস্টেরন যেমন ইথেনল, নরমেন্স নামের ট্যাবলেট আছে, এগুলো আমরা তার সাইক্লিক্যাল অর্ডারে 2-3 মাস দিয়ে দেখতে পারি, যাতে তার পিরিয়ডটা রেগুলার হয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।